বিভ্রান্তি সৃষ্টি করে দেশকে বিপদে ফেলার চেষ্টা চলছে বলেছেন মির্জা ফখরুল। দ্রুত নির্বাচনে গুরুত্ব। শেখ হাসিনা ও জয়ের ৩০ কোটি মার্কিন ডলার পাচারের সত্যতা নিশ্চিত করলেন দুদক চেয়ারম্যান। অনুসন্ধান শুরু। হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলে তথ্য। দুর্নীতির মাধ্যমে ২ মাসেই ৬০,০০০ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। রোহিঙ্গাদের প্রত্যাবাসন ছাড়া এই অঞ্চলে স্থিতিশীলতা না আসার শঙ্কা। শিক্ষকদের আলোচনায় শিক্ষা নেই, আছে শুধু রাজনীতি। শিক্ষা উপদেষ্টার মন্তব্য, হিংস্র রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্ষতি করেছে শিক্ষাবিদদের মধ্যে। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভ্রান্তি সৃষ্টি করে দেশকে বিপদে ফেলার চেষ্টা চলছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দেশকে কেউ যেন বিভক্ত করতে না পারে সেজন্য সতর্ক থাকার কথাও বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচন দেওয়া দরকার। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রবিবার বিকালে পঞ্চগড়ের সাকুয়া হাই স্কুল মাঠে জনসভার আয়োজন করে জেলা বিএনপি। সকাল 10টা থেকে সেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা দলে দলে যেতে থাকেন সমাবেশ স্থলে। দুপুরেই সাকুয়া হাই স্কুল মাঠের সমাবেশ স্থল ও আশপাশের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। আমাদের হিন্দু বাড়িদের জমি দখল, বাড়ি লুটপাট, জায়গা দখল, এগুলো আওয়ামী লীগ সরকার করেছে। গত 18 বছর আমরা কথা বলতে পারি নাই, আমরা নির্দ্বিধায় কোনো কথা বলতে পারি নাই, আমরা ঘুমাইতে পারি নাই। আমরা আজকে মুক্তভাবে এখানে আসতে পেরেছি, এই স্বাধীনভাবে আমরা আসতে পেরেছি। জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগ ভীতির রাজত্ব সৃষ্টি করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল। ওপারে পালিয়ে গিয়ে শেখ হাসিনা ষড়যন্ত্র করছে। ভোট দেওয়ার সুযোগ পেলে জনগণ সঠিক লোককেই নির্বাচিত করবে। এ কারণেই নির্বাচন চায় বিএনপি। পালিয়ে গিয়ে হাসিনা ওইখান থেকে সে ষড়যন্ত্র করতেছে, চক্রান্ত করতেছে, একটা মিথ্যা প্রচারণা চালার চেষ্টা করতেছে। এটা কি, ওই যে আমাদের ভাইরা বসে আছে এখানে, আমাদের হিন্দু ভাইরা, আমরা কি তাদের উপরে এই দেশে নাকি অত্যাচার হচ্ছে? আমি বলেন তো ভাই, আপনাদের এই অঞ্চলে কোনো অত্যাচার হয়েছে? কোন নির্যাতন হয়েছে? কারো উপরে কোনো চাঁদা চাওয়া হয়েছে? কাউকে হত্যা করা হয়েছে? হয়নি। এখন যেন দেশকে কেউ বিভক্ত করতে না পারে। আমরা সবাই এক, আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই বাংলাদেশের উন্নতি চাই, উন্নয়ন চাই। এইভাবে আমাদেরকে কাজ করতে হবে। কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সহ অনেকে। আগামী দিনে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু, সঠিক, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনে আমাদেরকে কঠিন পরীক্ষা দিতে হবে। আমাদেরকে কেবলমাত্র জনগণের মনকে বিজয় করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আবার নিয়ে আসতে হবে। জনসভায় হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের হাজার হাজার মানুষ ও নেতাকর্মী যোগ দেন। পরে বিএনপি মহাসচিব আগস্ট বিপ্লবে নিহত 6টি পরিবারের স্বজনদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের অর্থ পাচারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। বলেন, ৩০ কোটি মার্কিন ডলার পাচারের বিষয়ে শিগগিরই বিস্তারিত জানানো হবে। রিপোর্ট ফররুখ বাবুর। গণমাধ্যম কর্মীদের সাথে প্রথমবারের মতো মত বিনিময় সভা করেছেন দুদকে সদ্য যোগ দেয়া কমিশন। সবার শুরুতে সাংবাদিকদের নানা পরামর্শ ও প্রশ্ন দুদক চেয়ারম্যানকে জানানো হয়। পরে দুদক চেয়ারম্যান রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে নানা দুর্নীতির বিষয়ে কথা বলেন, করেন নিজ সংস্থার কর্মকর্তাদের সমালোচনাও। দুর্নীতিবাজদের সাজা নিশ্চিতে দায়িত্ব তার একক নয় বলেও জানান তিনি। জানান, দুদকে দুর্নীতিবাজ কর্মকর্তা আছেন, যাদের চিহ্নিত করতে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন তিনি। পুলিশ মামলা করে সত্য উদ্ঘাটন করে, আর দুদক সত্য উদ্ঘাটন করে মামলা করে। মানে কি অস্বাভাবিক, মানে অসাধারণ একটা বৈপরীত্য। সাবেক প্রধানমন্ত্রীর $300 মিলিয়ন পাচার নিয়ে
অনুসন্ধান সম্পর্কে কিছু কথা বলবো কিনা, এটা যেহেতু অনুসন্ধান পর্যায়ে আছে, অনেক ঘটনাই সত্য। আমরা সুনির্দিষ্টভাবে আমাদের হাতে আরো তথ্য উপাত্ত আসলে পরে আমরা সামনে সরাসরি কথা বলবো। এ সময় দুদকের তদন্ত ও অনুসন্ধানের দায়িত্বে থাকা দুই কমিশনার জানান তাদের সীমাবদ্ধতার কথা, তবে কাউকে ছাড় না দেওয়ার কড়া বার্তাও দেন কমিশনাররা। সংস্কারের কাজটা একটু স্লো যাবে। একদিকে যেমন আমরা চেষ্টা করব জাস্টিস ডিলেজ জাস্টিস ডিনাইড, আবার জাস্টিস হারিড জাস্টিস বাড়িড, এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স করার জন্য। তারপর আমরা চেষ্টা করব যে বিল্ডিং তাড়াতাড়ি তোলা যায়, কিন্তু সংস্কার তাড়াতাড়ি করলে বুক থুবড়ে পড়বে। আমাদের যদি ফোকাস অবজেক্টিভ থাকে দুর্নীতি, এই দুর্নীতি যাতে সংশ্লিষ্ট যে কেউই হোক, সে দুর্নীতি টানলে সেও আসবে। এইটুক সাহস আমাদের আছে ইনশাআল্লাহ এই কমিশনের মধ্যে। নির্মোহভাবে নির্ভুলভাবে অনুসন্ধান এবং তদন্ত করব, সেটার জন্য আমরা বদ্ধপরিকর। জাতির কাছে আপনাদের মাধ্যমে আজকে আবারও দৃঢ়তার সাথে জানাতে চাই, কারোর ভয় বা ভীতিতে, অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে আমরা এই কাজটি করব না। সভায় নিজের স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব দিয়েছেন দুদক চেয়ারম্যান। আমি যে বেতন ভাতা পাই সেটাও আপনাদের জানা দরকার। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির জন্য সব নথি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রেড নোটিশ জারির বিষয়টি নিশ্চিত করবে পুলিশ সদর দপ্তর। শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি, এই শিরোনামে রবিবার বেশ কিছু গণমাধ্যমে এমন খবর প্রচার হলে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য জানান। ইন্টারপোলের ওয়েবসাইটেও রেড নোটিশ এখনও দেখানো হয়নি বলে জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর জানান, জুলাই অগাস্টের গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বরের হত্যাকাণ্ড সহ শেখ হাসিনা ও তার সরকারের সব মানবতা বিরুদ্ধ অপরাধের বিচার কাজ হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সারা দেশের আদালতে দায়ের করা মামলা আলাদাভাবে চলবে জানিয়ে তাজুল ইসলাম জানান, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের তদন্ত আগামী 3 মাসের মধ্যে শেষ করার জন্য কাজ করছে তদন্ত সংস্থা। গত 17 অক্টোবর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। রেড অ্যালার্টের ব্যাপারে আমাদের দিক থেকে ফর্ম ফিল আপ করে আমরা পাঠিয়েছি, কিন্তু ইন্টারপোল এটা অ্যাক্টিভ করেছে কিনা সেইটা তথ্য আমার কাছে নাই। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ পুলিশের আইজিপি অফিস এটা বলতে পারবে। এই প্রশ্নের জবাব চিফ প্রসিকিউটরের অফিস দিতে পারবে না। এটা হচ্ছে যে আমাদের পক্ষ থেকে আমরা তথ্যাদি তাদের কাছে দিয়েছি, এবং যে ভারতের সাথে বহিঃসমর্পণ চুক্তি যেটা আছে, অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি, সেই চুক্তির আলোকে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তটা সরকারকে নিতে হয়। সুতরাং সরকারের কাছে আমরা তথ্যাদি প্রেরণ করেছি। সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে কখন কিভাবে চাইবেন বা ইতিমধ্যে চেয়েছেন কিনা সেটা সরকার বলতে পারবেন, এটা আমাদের জানা নেই এখন পর্যন্ত। পদোন্নতিতে কোটা কমানোর প্রস্তাবে অসন্তোষ জানিয়েছেন প্রশাসনের ক্যাডার কর্মকর্তারা। এ ব্যাপারে জনপ্রশাসন সচিবের কাছে স্মারকলিপি দিয়েছেন কর্মকর্তারা। অসন্তোষ জানানো কর্মকর্তাদের সাথে আলোচনা করে জনপ্রশাসন সচিব জানান, চূড়ান্ত সিদ্ধান্তের আগে সংস্কার কমিশনের সাথে মত বিনিময় হবে। তিনি বলেন, সরকারকে স্থিতিশীল রেখে জনপ্রশাসনের কাজ চলমান রাখা হবে। সরকারি চাকরির বিধিমালা অনুযায়ী সচিবালয় কর্মকর্তারা এমন শোডাউন করতে পারেন কিনা এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, দল বেঁধে আলোচনার জন্য এসেছেন প্রশাসন ক্যাডারের সদস্যরা। বর্তমান বিধিমালা অনুযায়ী উপসচিব পদে প্রশাসন ক্যাডারের 75% এবং অন্য সব ক্যাডারের 25% কর্মকর্তার পদোন্নতি দেওয়া হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় এই শোক প্রস্তাব গৃহীত হয়। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সভায় শোক প্রস্তাব উত্থাপন করলে তা সর্বসম্মতভাবে গৃহীত হয়। সভায় রিজওয়ানা হাসান বলেন, সোমবার সকাল 10:30টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের কবরের পাশে হাসান আরিফকে সমাহিত করা হবে। সভার শুরুতে উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে 1 মিনিট নীরবতা পালন করা হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টাগণ হাসান আরিফের স্মৃতিচারণ করেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, হাসান আরিফ ছিলেন শিশুর মতো সরল। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ না চাইলেও দুর্নীতির মাধ্যমে গত 2 মাসে 60,000 রোহিঙ্গা মিয়ানমার থেকে অনুপ্রবেশ করেছে। ভূকৌশলগত কারণে বঙ্গোপসাগর এলাকার উপর বড় বড় শক্তির নজর পড়লে সেটা যেন দ্বন্দ্ব সংঘাতের কেন্দ্রে পরিণত না হয়, সেই লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন ইমরুল কায়েস।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভূকৌশলগত কারণে বঙ্গোপসাগর এলাকা এখন পরাশক্তিদের প্রতিযোগিতার কেন্দ্রে পরিণত হয়েছে, কিন্তু বাংলাদেশ বঙ্গোপসাগর এলাকাকে সহযোগিতার ভিত্তিতে অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নের কেন্দ্র বানাতে চায় বলে জানান তিনি। রাজধানীর বিচ অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে জাপানের রাষ্ট্রদূত ইয়ামা কিমিনোরি বাংলাদেশ ভারত সহযোগিতার উপর জোর দেন। আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে বঙ্গোপসাগরের ওপর বড় বড় শক্তির নজর পড়েছে। এটাকে প্রতিযোগিতার কেন্দ্র থেকে সহযোগিতার মাধ্যমে উন্নয়ন ও সমৃদ্ধির কেন্দ্রে পরিণত করতে চাই আমরা, যাতে কোনো দ্বন্দ্ব সংঘাত না হয়। বঙ্গোপসাগরকে কেন্দ্র করে আশেপাশের দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়াতে হবে। বঙ্গোপসাগর কেন্দ্রিক কানেক্টিভিটি ও অবকাঠামোগত উন্নয়নে জাপান বাংলাদেশের পাশে থাকবে। পারস্পরিক আস্থার ভিত্তিতে বাংলাদেশ ও ভারতের আঞ্চলিক কানেক্টিভিটির সুযোগ তৈরি করতে হবে বলে জাপান বিশ্বাস করে। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, সম্প্রতি অনুষ্ঠিত থাইল্যান্ডে 6 জাতি বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনের উপর জোর দিয়েছেন তিনি। গত 2 মাসে আরও 60,000 মানুষ অত্যাচারিত হয়ে কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে। পরিস্থিতি কখনো কখনো এমন দাঁড়ায় যে আপনাদের কিছু করার থাকে না। সেরকম পরিস্থিতিতে আমরা এই 60,000-কে ঢুকতে দিয়েছি ফর্মালি যে দিয়েছি তাও না, তারা বিভিন্ন পথে ঢুকে গেছে। দুর্নীতির মাধ্যমে প্রচুর ঢুকে যাচ্ছে, নৌকা দিয়ে ঢুকছে। ব্যাপারটা হলো যে একটা শুধু বর্ডার দিয়ে যে ঢুকছে তাতে না, বিভিন্ন জায়গা দিয়ে ঢুকে যাচ্ছে, বর্ডারের এপারে ওপারে। প্লাস রোহিঙ্গা ক্যাম্পে অপরাধীরা আছে এবং তারা প্রচুর পয়সা কামাই করছে অপরাধের মাধ্যমে। কাজে আপনাদেরকে এই সমস্যার সমাধান না করলে এটা আপনারা যে শান্তির জন্য চেষ্টা করছেন সেটা হবে না। বাংলাদেশ, ভারত, চীন, মিয়ানমার, থাইল্যান্ড ও লাওসের পররাষ্ট্রমন্ত্রী ও সচিবরা ব্যাংকক বৈঠকে অংশ নেন বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। আসিয়ানের আমরা এ ব্যাপারে সহায়তা চেয়েছি। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। সংবাদপত্রে ত্রুটিপূর্ণ ওয়েজ বোর্ড সিস্টেম বাতিল করে ন্যূনতম বেতন চালু করা উচিত বলে মন্তব্য করেছেন প্রেস সচিব শফিকুল আলম। বলেন, ন্যূনতম বেতনের আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে। আর গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, গণমাধ্যমকে শক্তিশালী করতে হলে রাজনৈতিক লেজুরবৃত্তি বন্ধ করতে হবে। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সেমিনারে বক্তব্য রাখেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একটা ভয় ভীতির পরিবেশ ছাড়া সে তার রিপোর্টগুলো করতে পারে। এ সময় তিনি বলেন, স্বাধীন সংবাদ মাধ্যমে কারা বাধাগ্রস্ত করে, কি কি আইনে বাধাগ্রস্ত করে সেটি পর্যালোচনা করছে সরকার। ফিনান্সিয়াল মডেলের ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আমাদের বন্ধ করে দেওয়া উচিত। ওয়েজ বোর্ডের যে সিস্টেমটা, বরঞ্চ আমাদের একটা সিস্টেম ইন্ট্রোডিউস করা হচ্ছে যে বেসিক মিনিমাম পে ফর জার্নালিস্ট, এটার নিচে কেউ যেন না পায়। বাংলাদেশের কোনো সংবাদপত্র, কোনো নিউজ ওয়েবসাইট, কোনো তাকে আমার নিশ্চিত করতে হবে যে সে যাকে এমপ্লয় করে তাকে এই বেসিক মিনিমাম পে জন্য তার 35,000 থাকে বা 40 থাকে। সারা দেশে সাংবাদিকদের ন্যূনতম বেতন কাঠামো ঠিক করার বিষয়টি উঠে আসে বক্তাদের বক্তব্যে। সাংবাদিকের স্বাধীনতা ছাড়া তার আত্মমর্যাদা বোধ রক্ষা করতে তিনি পারছেন, সেটা তার বেতনের দিক থেকে হোক, টিকে থাকার দিক থেকে হোক, নানান জায়গা থেকে হোক। এই আত্মমর্যাদা বোধ রক্ষা করার জায়গাটা না থাকলে আমরা ওই রকম সাংবাদিক পাবো না যারা ক্ষমতার দাপটের মুখে গিয়েও প্রশ্ন করতে পারবেন। এখানে সরকার বদলায়, ইতিহাস বদলে যায়। বাংলাদেশের জন্ম ইতিহাসটাই ঠিক নাই। আমরা এখনই জানি না যে আমরা কোথায় আছি দাঁড়িয়ে। পত্রিকার অফিসের সামনে দেখি গরু জবাই হয়। এই দেশে আমরা বাস করি, কি সাংবাদিকতা আমরা করব? ওই প্রেস কাউন্সিল দিয়ে আমি ছিলাম মন্ত্রী, ও নখদন্তহীন এই প্রেস কাউন্সিল দিয়ে কিছু হবে না। এবং সেখানে সাংবাদিকদের, মন্ত্রী যেমন বলছেন, সাংবাদিকদের প্রতিনিধিত্ব থাকতে হবে। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলেন, সংবাদ মাধ্যমের দায়িত্বশীলতা, জবাবদিহিতার আওতায় আনতে কাজ করছে কমিশন। 1 থেকে 7 জানুয়ারি পর্যন্ত গণমাধ্যম নিয়ে সার্ভে করার কথাও জানান তিনি। একটি হাউসের নাম বলেন, মিডিয়া হাউসের, যে মিডিয়া হাউস নিজেরা আত্মসমালোচনা করেছেন বা আত্মমূল্যায়ন করেছেন গত 15 বছরের কন্টেন্ট কোথায় ভুল হয়েছিল, কোথায় তারা ভুল করেছেন, কোথায় তাদের ঘাটতি হয়েছিল। একটি হাউসও তাদের সম্পাদকীয় মূল্যায়ন করে নাই। বিভিন্ন সংস্থার হস্তক্ষেপ, এই হস্তক্ষেপ বন্ধ করার সাহস আমাদেরকেই অর্জন করতে হবে। সরকার দাবি করছে যে এই সরকার করেনি কোনো হস্তক্ষেপ, ঠিক আছে, কিন্তু ভবিষ্যতে সরকার আবার চেষ্টা করবে এই হস্তক্ষেপ করার, এই গোয়েন্দা সংস্থাগুলোকে কাজে লাগানোর। আমাদের সেটা রেজিস্ট করতে হবে। গণমাধ্যমের উপর গোয়েন্দা সংস্থার প্রভাব
শিল্পগোষ্ঠীর স্বার্থ রক্ষায় একাধিক গণমাধ্যমের মালিকানা বন্ধের পাশাপাশি গোষ্ঠী স্বার্থ চরিতার্থ বন্ধে প্রেস কাউন্সিল বিলুপ্ত করে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের পরামর্শ দেন বক্তারা। গণমাধ্যম স্বাধীন হবে না আলাদাভাবে, কখনোই হবে না। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। গত 15 বছরে দলীয় লেজুর ভিত্তিতে শিক্ষক নিয়োগ দীর্ঘমেয়াদে বিশ্ববিদ্যালয়গুলোকে ভঙ্গুর করবে এমন আশঙ্কা শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের। দলীয়করণ বাদ দিয়ে মেধার স্বীকৃতি মিললে উচ্চশিক্ষার মান উন্নয়ন সম্ভব বলে মত তার। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বাংলাদেশ উচ্চশিক্ষা সম্মেলন। বিভিন্ন পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রাস্টি আর শিক্ষা খাতের বিভিন্ন অংশীজনরা এতে অংশ নেন। শিক্ষা বিষয়ক সংস্কার কমিশন কেন গঠন হয়নি সম্মেলনে তা জানতে চান ছাত্র প্রতিনিধি উমামা ফাতেমা। বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ও ডেভেলপমেন্টে 50 কোটি টাকা যথেষ্ট নয় বলেও জানান তিনি। আর অংশীজনরা জোর দিয়েছেন উচ্চশিক্ষায় শুধু জ্ঞান বিতরণ নয়, পাশাপাশি দক্ষ মানব সম্পদ তৈরিতে। এখনো পর্যন্ত কেন কোনো ধরনের শিক্ষা সংস্কার কমিশন সরকারের পক্ষ থেকে গঠন করা হলো না? বৈশ্বিকের অসুবিধাটা হচ্ছে আপনি কোন মানদণ্ডে বৈশ্বিক বলছেন। এই পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় মিলে একটা পুরো স্বৈরতান্ত্রিক সমাজকে পরিবর্তন করে ফেলল। এটি সম্ভব হয়েছে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোর জন্যই। সমাজের প্রতি কি এটি একটি বিরাট অবদান না? আমাদের ছাত্রছাত্রীরা অনেক আদায়িত। এটার তো ম্যানিফেস্টেশন দেখলাম আমরা এই জুলাই অগস্টে। কি সুন্দর সুন্দর স্লোগান তারা নিয়ে আসলো। ওয়েপেনাইজেশনের জন্য বলছি যে সেটা মেশিন গানকে, ট্যাঙ্ককে প্রতিহত করেছে, সেই সমস্ত স্লোগান। শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, শিক্ষকদের আলোচনায় রাজনীতির বাইরে গবেষণা না থাকায় তিনি হতাশ। ইতিবাচক হচ্ছে অনিয়ম দুর্নীতির মধ্যেও অনেক শিক্ষকের গবেষণার মান আন্তর্জাতিক পর্যায়ের। বিদেশে উচ্চশিক্ষা নেওয়ার পর দেশে ফিরে আসা বিপরীতমুখী ধারা তৈরি হয়েছে বলেও জানান শিক্ষা উপদেষ্টা। গত 1.5 দশক ধরে শিক্ষক নিয়োগেও একদম যখন প্রাথমিক পর্যায়ে শিক্ষক লেকচারার নিয়োগ করা হয়, এখানে প্রচণ্ড অনিয়ম শুরু হয়েছে। এবং এটা তো সাময়িক ব্যাপার না, এটা দলীয়করণের ব্যাপারও না, এটা দীর্ঘমেয়াদী এই প্রতিষ্ঠানগুলোকে পঙ্গু করার একটা আশঙ্কা দেখা দেয় এতে থেকে। ভালো মানের শিক্ষকের অভাব, অবকাঠামো না থাকায় জেলায় জেলায় গড়ে ওঠা অনেক বিশ্ববিদ্যালয় টিকবে না বলেও শঙ্কা শিক্ষা উপদেষ্টার। প্রশাসনিক যোগ্যতা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। আবারও পাঠকের হাতে দৈনিক আমার দেশ পত্রিকা। আওয়ামী সরকার 10 দিনের নাম করে পাঠক নন্দিত পত্রিকাটিকে ক্ষমতার শেষ দিন পর্যন্ত বন্ধ রাখে। দীর্ঘ বিরতির পর আমার দেশ হাতে পেয়ে উচ্ছ্বসিত পাঠক। দেশ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পত্রিকাটি, প্রত্যাশা উপদেষ্টাদের। রিপোর্ট ফরুক বাবুর। গভীর রাতে প্রেসের এই শব্দ দেশের গণমাধ্যমে এসেছে স্বাধীনতার নব আওয়াজ। দীর্ঘ 1.5 দশক পরে নতুনভাবে আবারও যাত্রা শুরু করেছে দৈনিক আমার দেশ পত্রিকা। পূর্ব ঘোষণা অনুযায়ী পত্রিকাটি বাজারে আসার অপেক্ষায় ছিলেন পাঠকরা। হাতে পেতে তারা ছুটে যান পত্রিকা স্টলে। সত্য সংবাদ প্রকাশে আমার দেশ পূর্বের মতো ভূমিকা রাখবে এমন আশাবাদ তাদের। চাহিদা অনুযায়ী সরবরাহ করার অনুরোধ বিক্রেতাদের। আমার দেশ পত্রিকাটা বন্ধ ছিল, যে কারণেই হোক সেটা আবার খুলে দেওয়া হয়েছে, এটা আবার প্রকাশ হচ্ছে। এটা সব মানুষের জন্য একটা মঙ্গলের দিক। যেটা সত্য সেটা যেন সে তুলে ধরে এবং আমরা যেন সঠিক জিনিসটা জানতে পারি। প্রথম যখন ছিল আমরা অনেক বিক্রি করছি এবং জনপ্রিয় কাস্টমাররা অনেক ভালো পড়িয়া মজা পাইছে। এদিকে পত্রিকা প্রকাশ হবার পর আমার দেশ কার্যালয়ে ভিড় বাড়ে শুভানুধ্যায়ীদের। সেখানে উদ্বোধন হয় পত্রিকাটির অনলাইনের। শুভকামনা জানাতে আসেন অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা। আমার দেশ নির্যাতিত মানুষের মুখপাত্র হিসাবে তার অবস্থান ধরে রাখবে। আমার দেশ সমস্ত অন্যায়, অবিচার এবং আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার থাকবে। আমাদের যেন রিপোর্টিংয়ের দিক দিয়ে, শুধু ভিউজ না, রিপোর্টিং দিক দিয়েও যেন একটা অসাধারণ পত্রিকা হয়ে ওঠে, এটাই কামনা করছি। আগের মতো আবারও ব্যতিক্রমী সব সংবাদ থাকবে বলে আশা রিপোর্টারদের। যারা শহীদ হয়ে এই ফেসিবাদকে পতন ঘটাতে সক্ষম হয়েছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। তাদের এই অবদানের, তাদের রক্তের বিনিময়ে আজকে রক্তের উপর দাঁড়িয়ে আমরা আজকে আমার দেশ পত্রিকা বের করছি। আমরা অনুসন্ধানী রিপোর্টের দিকে আমাদের বেশি নজর, সত্য তুলে ধরা আমাদের বেশি নজর।
জনগণের প্রত্যাশাকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি মত প্রকাশে সরব হবার প্রত্যয় ব্যক্ত করেছেন পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমান। আমরা দেখতে পেয়েছি এতদিন বাংলাদেশের মিডিয়াতে একপাক্ষিক নিউজ, যেমন ধরুন তথাকথিত ইসলামী জঙ্গিবাদ। এই জঙ্গিবাদের যত গল্প আমরা দেখেছি বড় বড় পত্রিকায়, কোথাও ভিকটিমের কোনো বক্তব্য আমরা পাই নাই। সবগুলো হচ্ছে পুলিশ যেটা বলেছে, র্যাব যেটা বলেছে, সরকার যেটা বলেছে সেটারই একেবারে রিফ্লেকশন, সেটাই বলে দেওয়া হয়েছে। আমার দেশের কোনো নিউজে আপনারা এটা খুঁজে পাবেন না, এই গ্যারান্টি আমি দিলাম। 2004 সালে বাজারে আসে আমার দেশ, পরে আওয়ামী লীগ সরকারের রোশানলের পরে পত্রিকাটি 2013 সালের 11 এপ্রিল বন্ধ করে দেয়া হয় আমার দেশের প্রকাশনা। ক্ষমতার পালাবদলের 1.5 মাস পরে 5.5 বছরের নির্বাসিত জীবন কাটিয়ে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান দেশে ফেরেন। তার নেতৃত্বে কারওয়ান বাজারের নতুন কার্যালয় থেকে পুনরায় আবার প্রকাশ হচ্ছে আমার দেশ পত্রিকা। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল সহ 3 দফা দাবির বিষয়ে 1 সপ্তাহের মধ্যে সরকারের পক্ষ থেকে দৃশ্যমান সিদ্ধান্ত নেওয়া না হলে 29 ডিসেম্বর রবিবার দুপুরে সচিবালয় ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। রবিবার বিকেলে প্রধান উপদেষ্টার একান্ত সচিব সচিব এম খায়রুল ইসলামের কাছে স্মারকলিপি জমা দেওয়ার পর এই কর্মসূচি ঘোষণা করা হয়। এর আগে দুপুর 12টায় শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে পদযাত্রা শুরু করে ইনকিলাব মঞ্চ। পরে পুলিশ বাধা দিলে প্রধান বিচারপতির বাসভবনের সামনে রাস্তার পাশে বসে পড়ে সংগঠনটির সদস্যরা। পরে বিকেল 3:30টায় কাকরাইল মসজিদের সামনের রাস্তা অবরোধ করে তারা। বিকেল 4:45টায় প্রধান উপদেষ্টার একান্ত সচিবের কাছে স্মারকলিপি জমা দিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে ইনকিলাব মঞ্চ। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, শুধু নির্বাচনী ব্যবস্থা সংস্কারে কাজ করছেন তারা। নির্বাচনে কারা অংশ নেবে বা নিতে পারবে না তা নির্বাচন কমিশনের বিষয়। রবিবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় নির্বাচনী আইনকানুন ও বিধিবিধান সংস্কারের প্রস্তাব করবে সংস্কার কমিশন। ভবিষ্যতে যাতে আর কেউ নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করতে না পারে সে বিষয়ে সুপারিশ করা হবে। 31 ডিসেম্বরের মধ্যে প্রস্তাবনা চূড়ান্ত করে সরকারকে দেওয়া হবে বলে জানান নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। আমাদের কাজ হলো নির্বাচনী ব্যবস্থা সংস্কারের ব্যাপারে প্রস্তাব দেওয়া। আর আপনি যেই ওই যে কারা নির্বাচনে আসবে আসবে না, কারা যোগ্য কারা যোগ্য নন, সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। অতীতে যা ঘটেছে তার যেন পুনরাবৃত্তি না ঘটে। এই যে অপরাধী যেসব কর্মকাণ্ড হয়েছে, হত্যাকাণ্ড ঘটেছে, মানবতা বিরোধী হত্যাকাণ্ড, এবং একই সাথে আমাদের নির্বাচন ব্যবস্থাকে নির্বাসনে পাঠিয়েছে, এটার যেন অবসানের জন্য সবাই বদ্ধপরিকর। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বিভ্রান্তি সৃষ্টি করে দেশকে বিপদে ফেলার চেষ্টা চলছে বলেছেন মির্জা ফখরুল। দ্রুত নির্বাচনে গুরুত্ব। শেখ হাসিনা ও জয়ের 30 কোটি মার্কিন ডলার পাচারের সত্যতা নিশ্চিত করলেন দুদক চেয়ারম্যান। অনুসন্ধান শুরু। হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলের তথ্য। দুর্নীতির মাধ্যমে 2 মাসে 60,000 রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। রোহিঙ্গাদের প্রত্যাবাসন ছাড়া এই অঞ্চলে স্থিতিশীলতা না আসার আশঙ্কা। শিক্ষকদের আলোচনায় শিক্ষা নেই, আছে শুধু রাজনীতি, শিক্ষা উপদেষ্টার মন্তব্য। হিংস্র রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্ষতি করেছে, শিক্ষাবিদদের মন্তব্য। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।